সকাল ঠিক ৫টা ৩৮-এ শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরে বেরিয়ে পড়েছিলাম। গন্তব্য ছিল মায়াপুর। আজ দেখবো মায়াপুরের বিশাল মন্দির, শিলাপুর পরিস্থিতি। ফেরিঘাট হয়ে পৌঁছে যাচ্ছি মায়াপুরের দিকে। আপনারা যদি মায়াপুরে আসতে চান তাহলে শিয়ালদা থেকে কৃষ্ণনগর স্টেশনে নেমে ৩০ টাকা দিয়ে টিকিট মূল্যে আপনি চলে আসবেন হুলোরঘাট ফেরিতে। ফেরিঘাটের মাধ্যমে ৩ টাকা দিয়ে টিকিট কেটে পার হয়ে চলে আসবেন মায়াপুর। মায়াপুরে নেমে অজস্র হোটেল দেখতে পাবেন রাস্তার ধারে। চাইলে এখানেও হোটেল বুক করতে পারেন এবং মায়াপুর মন্দির চত্বরের ভিতরে অনেক আপনি লজ পেয়ে যাবেন, সেখানেও থাকতে পারেন। প্রবেশ করলাম, সামনে চলে এসেছি মায়াপুরের মন্দিরের সামনে, ইসকনের সেই বিখ্যাত টেম্পলের সামনে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মায়াপুর ইস্কনের অখণ্ড হরিনাম কীর্তনের সামনে। দিন রাত একটানা চলতে থাকা এই সংকীর্তন ভরে আছে পুরো পরিবেশ। ঢাক, করতাল আর ভক্তদের কণ্ঠে উচ্চারিত হরে কৃষ্ণ মহামন্ত্র সব মিলিয়ে এখানে দাঁড়ালেই যেন মনটা একদম শান্ত হয়ে যায়। এখন আমরা চলে এসেছি মায়াপুর ইস্কনের প্রসাদ কাউন্টারের সামনে। এখানে প্রতিদিন হাজার হাজার ভক্তের জন্য ভগবানকে নিবেদিত খাবার প্রস্তুত করা হয়, যেটাকে বলা হয় মহাপ্রসাদ। ভাত, ডাল, সবজি, রুটি, পায়েস, দিন ভেদে আলাদা আলাদা আইটেম থাকে। খাবার সম্পূর্ণ নিরামিষ, পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘরে ভক্তি ভরে তৈরি করা হয়। আমাদের সামনে যে বিশাল মন্দির কমপ্লেক্সটা দেখা যাচ্ছে সেটাই মায়াপুর ইস্কনের প্রধান আকর্ষণ। এই স্থাপত্যে প্রাচীন ভারতীয় মন্দির শৈলী আর আধুনিক ইঞ্জিনিয়ারিং দুটোরই সুন্দর মেলবন্ধন রয়েছে। দৃষ্টিকারে সুউচ্চ গম্বুজগুলো, সূক্ষ্ম কারুকার্য করা স্তম্ভ, পাথরে খোদাই করা প্রশস্ত প্রবেশপথ, সব কিছু এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে একসঙ্গে বিপুল সংখ্যক ভক্ত স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে। সবচেয়ে বড় প্রকল্প হলো টেম্পল অফ ভেদিক প্ল্যানেটোরিয়াম। এই মন্দিরের কেন্দ্রে রয়েছে বিশাল গম্বুজ, যেটা বৈদিক গ্রন্থে বর্ণিত মহাবিশ্বের ধারণাকে প্রতীকীভাবে উপস্থাপন করেন। দেখতে পাচ্ছেন সামনেই চন্দ্রদয় মন্দিরের সময়সূচি, মন্দিরের আরতি, ভোগ বিতরণ এবং বিভিন্ন অনুষ্ঠান সূচি সময়ের সাথে এই বোর্ডে দেওয়া থাকে। তো আমি এখন এগিয়ে যাচ্ছি মায়াপুর ইস্কনের প্রধান মন্দির চন্দ্রোদয় মন্দিরের সামনে। এই মন্দির বহু বছর ধরে মায়াপুরের ভক্তি কার্যকলাপের কেন্দ্রবিন্দু। এর ভিতরে আছে শ্রী শ্রী রাধা মাধব, অষ্টসখী ও শ্রী পঞ্চতত্ত্বের বিগ্রহ দর্শন করা যায়। প্রতিদিন এখানে মঙ্গল আরতি থেকে শুরু করে সন্ধ্যার কীর্তন পর্যন্ত নানান উপাসনা অনুষ্ঠিত হয়। মন্দিরের চারপাশে সবুজ প্রাঙ্গণ, প্রশস্ত হাঁটার পথ আর শান্ত পরিবেশ সব মিলিয়ে ভক্তদের জন্য এক গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা তৈরি করে। মায়াপুর ভ্রমণে এলে চন্দ্রোদয় মন্দির দর্শন না করলে যাত্রাটা যেন অসম্পূর্ণ থেকে যায়।
অসংখ্য ফুলের গাছ দিয়ে এই জায়গাটা সাজানো, খুবই মনোরম, খুবই মনোমুগ্ধকর পরিবেশ এই সামনেটা। নাম কীর্তনের আওয়াজও পাওয়া যায়, ভজন শোনা যায় এখান থেকেই। হরিনাম কীর্তনের আওয়াজ কানে আপনার প্রতিধ্বনি হতে থাকে সর্বত্র এই মন্দিরে প্রবেশ করলে। দেখুন, মায়াপুর ইস্কনের এই অপূর্ব স্থাপত্য দেখতে দেখতে আমি এগিয়ে যাচ্ছি এখন সামনের দিকে। তো যাব দেখতে আমি শিলা প্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরের দিকে। চলুন আপনাদের নিয়ে যাব শিলা ভক্তি বেদান্ত প্রভুপাদের সেই বিখ্যাত পুষ্প সমাধির দিকে। সামনে দেখতে পাচ্ছেন, দূরে দেখা যাচ্ছে। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। শিলা প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির নির্মাণের একটি কাহিনী রয়েছে, তো সেটা আমি যেতে যেতে বলবো আপনাদেরকে। সামনে থাকুন। এখন দাঁড়িয়ে আছি শিলা প্রভুপাদের পুষ্প মন্দিরের সামনে। এটা আসলে তার অসংখ্য যে বৈষ্ণব সনাতন ধর্মের যে ভক্তরা রয়েছে, তারা তার যখন দেহবসান হয় তারপরে তাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য এই মন্দিরটি নির্মাণ করে। 1966 সালে উনি আমেরিকার নিউ ইয়র্ক শহরে ইস্কন মন্দির প্রতিস্থাপনা করেন। উনি হচ্ছেন বৈষ্ণব ধর্মের একজন আধুনিক রূপকার। পরবর্তী সময় তিনি কলকাতায় আসেন এবং তার দর্শন হয় আরেক রূপকার বৈষ্ণব ধর্মের। তার নাম হচ্ছে শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের সাথে, এবং তার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে তিনি মায়াপুরের এই স্থান থেকেই আসলে বৈষ্ণব ধর্মের কে জাগ্রত করা বা অনুপ্রাণিত করা শুরু করেন। এখান থেকেই এই মায়াপুর মন্দিরে স্থাপনার বীজ বপন হয়। চলুন এবার ঘুরে দেখবো শিলা প্রভুপাদের এই পুষ্প মন্দিরটা। ফুলদম থিয়েটার, যেখানে আপনার প্ল্যানেটেরিয়াম থিয়েটার যেটা আছে সেখানে দেখানো হয় বৈদিক মহাবিশ্বের ধারণা, শিলা প্রভুপাদের জীবন কথা, ভারতীয় আধ্যাত্মিক সংস্কৃতি এবং শ্রীকৃষ্ণের জীবনচক্র। বিভিন্ন ব্রহ্মাণ্ডের আমাদের ব্রহ্মাণ্ডের গঠন। তো আমি এখান থেকে এবার বেরিয়ে আপনাদেরকে দেখাবো, নিয়ে যাবো মায়াপুর ইস্কনের ভিতরে অবস্থিত ফুলডোম থিয়েটার, যেখানে আপনার প্ল্যানেটেরিয়াম থিয়েটার যেটা আছে সেখানে দেখানো হয় বৈদিক মহাবিশ্বের ধারণা, শিলা প্রভুপাদের জীবন কথা, ভারতীয় আধ্যাত্মিক সংস্কৃতি এবং শ্রীকৃষ্ণের জীবনচক্র। তো এগিয়ে যাচ্ছি এবার গদা ভবনের দিকে। তো গদা ভবনে যাওয়ার আগে ডান দিকেই গোবিন্দাস প্রসাদম বলে একটি স্টল চোখে পড়লো। ইস্কন মায়াপুরের ভিতরে একটি খাবারের দোকান বা রেস্তোরাঁ, যা বলতে পারেন।
শুদ্ধ ভেজিটেরিয়ান খাবার পাওয়া যায় এখানে, আসলে যতদূর জানতে পারলাম জিজ্ঞেস করে। আর এখানে প্রত্যেক খাবারই পরিবেশন করার আগে শ্রীকৃষ্ণকে উৎসর্গ করা হয়। তো খুব ভালো দোকানটি, বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারাও দুপুরের মধ্যাহ্নভোজটা এখানে সেরে নিতে পারেন আসলে। তো সামনে চলে আসলাম, কথা ভবনের সামনে। গদা ভবন হল ইস্কন মায়াপুরের একটি জনপ্রিয় গেস্ট হাউস। তো আপনারা চাইলে ওভারনাইট স্টে করে পুরো মায়াপুরটি ঘুরে দেখতে পারেন। মন্দির ভ্রমণের জন্য সুবিধাজনক অবস্থানে থাকে এই গদা ভবনটি, মানে মন্দিরের ঠিক পিছনেই, মন্দিরের একদম পিছন দিকটাতেই গদা ভবনটি অবস্থিত। তো আপনারা চাইলে এসেও বুক করতে পারেন। দেখুন প্রচুর লাইন পড়ে এখানে এই টিকিট বুকিং এর জন্য টিকিট কাউন্টারে। আদার্স আপনি অনলাইনেও বুক করতে পারেন, আমি অনলাইন ওয়েবসাইটটি নিচে দিয়ে দিচ্ছি। আসলে অনেকটা গদা ভবনে থাকাটা একটা স্পিরিচুয়াল স্টে এর মতো, যেখানে ভিজিটার বা দর্শনার্থীরা মন্দিরের কাছেই শান্ত পরিবেশে থাকতে কথা ভবনের পারেন এবং সামনে একটি রাত আপনারা কাটাতে চাইলে এখানে এসেও এক রাত থাকতে পারেন। পারেন। তো খুব মনোরম পরিবেশের মধ্যে অবস্থিত গদা ভবন। এখানে বিভিন্ন ধরনের রুম থাকে, যাতে বিভিন্ন ধরনের বাজেট অনুযায়ী লোকে মানুষ বুক করতে পারেন। সুপার ডিলাক্স থেকে শুরু করে সব রকম রুমই এখানে রয়েছে। ডিলাক্স থেকে সুপার ডিলাক্স, নর্মাল স্ট্যান্ডার্ড রুম সব রয়েছে এখানে। তো বিভিন্ন রুমের বিভিন্ন রকম দাম। তো একটু এসে আপনারা চেক করে নিতে পারেন। গদা ভবন থেকে বেরিয়ে আপনাদের নিয়ে যাব মায়াপুর ইস্কনের যে নতুন মন্দিরটি নির্মাণ হচ্ছে তার ভিতরে প্রবেশ করবো আস্তে আস্তে। তো ইস্কনের যে প্রতিষ্ঠাতা শিলা ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, তিনি চেয়েছিলেন এমন একটি জায়গা বানাতে যেখানে বৈদিক শাস্ত্রে বর্ণিত বিশ্বব্রহ্মাণ্ডের ধারণা আধুনিক মানুষের সামনে প্রদর্শন করা যাবে। এই কারণে তিনি একটি প্ল্যানেটোরিয়াম স্টাইল প্রদর্শনী কেন্দ্র বানানোর কথা বলেন, যার ভেতর মানুষ ঘুরে জানতে পারবে বৈদিক কসমোলজি, মানে ব্রহ্মাণ্ডের ধারণা, বিভিন্ন লোক গ্রহলোক। তো চলুন প্রবেশ করলাম এবার মন্দিরের দিকে, নতুন মন্দিরের ভিতরে। মন্দিরটি মায়াপুর ইস্কনে অবস্থিত এবং এটি পৃথিবীর আধুনিক সময়ের সব থেকে বড় ও বিশাল আকারের বৈদিক মন্দির হয়ে উঠেছে। প্রত্যেকটি ফ্লোর প্রায় 1,00,000 বর্গফুট জায়গা জুড়ে তৈরি করা হচ্ছে। মন্দিরের একদম উপরে থাকবে বিশাল বৃত্তাকার ডোম বা গম্বুজ, যা বিশ্বের সব থেকে বড় গম্বুজ বলে বিবেচিত হচ্ছে। এছাড়া এর ভিতরে যে মন্দিরের মার্বেলের কারুকাজ হচ্ছে, সেটাই ব্লু বলিভিয়ান মার্বেল, যেগুলো ভিয়েতনাম থেকেই বেশিরভাগ এসছে। আর এইটা শুধু সাধারণ মন্দিরের মার্বেল নয়, এগুলো এই ডিজাইনটাই পুরো হচ্ছে একটু পশ্চিমী ধাঁচের বা ওয়েস্টার্ন টাচ দেওয়া হয়েছে এর মধ্যে। সবাই সামনে এগিয়ে আসুন, এখানে দাঁড়ান, এই মেন গেটের ধারে ধারে দাঁড়িয়ে যান। মেন গেটের সামনে যে সিঁড়ি আছে নিচে নামবেন না, আবার রিটার্ন সেম রাস্তা, যেই রাস্তা দিয়ে আসছেন ওটা দিয়ে নামবেন। দয়া করে যারা পিছনে আসছেন সামনে এগিয়ে আসুন। তো ভুবন উপর যে 7 প্ল্যানেট রয়েছে, ভূ, ভুবন, স, জন, তপ, মহা, সত্য। তারপরে আছে চিন্ময় ধাম, যেখানে থাকেন ভগবান বিষ্ণু, বৈকুণ্ঠ ধাম যেটাকে বলা হয়। সবার উপরে আছে রাধা কৃষ্ণের ধাম, গোলক বৃন্দাবন, গোলক বৃন্দাবন। এক একটা ব্রহ্মাণ্ড এইভাবে ঘুরতে থাকছে, যাতে মানুষ ক্লিয়ারলি বুঝতে পারে যে আমাদের উপরে কটা লোক রয়েছে, দেব দেবী কোথায় থাকেন, শিবজি কোথায় থাকেন, ব্রহ্মাজি কোথায় থাকেন, ঋষিমুনি লোক কোথায় থাকেন, ভগবান বিষ্ণু কোথায় থাকেন এবং রাধা কৃষ্ণ কোথায় থাকে, ক্লিয়ারলি এখানে বুঝতে পারবেন। ডিসাইড আপনাকে করতে হবে আপনি কোথায় যেতে চান, আপনার সিদ্ধান্ত অনুসারেই কিন্তু আপনি সেই লোকে পৌঁছবেন। নিচে যে 7 প্ল্যানেট রয়েছে, তল, অতল, ভূতল, সুতল, মহাতল, জলাতল, রসাতল, সেটা 3য় নম্বর ক্রমে থিয়েটারের মাধ্যমে বর্ণনা করা হয়। প্ল্যানেটোরিয়াম দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে ভালো করে মতো যে প্রমোশন হবে,
খারাপ কর্ম করলে বিনাশ হবে। এখন আপনি বিচার করুন আপনি কেমন কর্ম করবেন। এই জন্য এই মন্দিরের নাম দেওয়া হয়েছে TOVT, টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম, একটা অদ্ভুত বৈদিক তারামণ্ডল মন্দির, যেটা আর কোনো মন্দিরে দেখানো হয় না। আমরা খুবই ভাগ্যবান যে আমাদের জীবনে এত বড় মন্দির আমরা নির্মাণ হতে দেখতে পাচ্ছি। এটা কোনো সাধারণ মন্দির নয়। এই মন্দিরের ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন আজ থেকে প্রায় 535 বছর আগে নিত্যানন্দ প্রভু স্বয়ং বলরামজি। তিনি যখন প্রথম এই নবদ্বীপ ধাম মন্ডল পরিক্রমা করেছিলেন জীব গোস্বামী আচার্যকে নিয়ে, তিনি বলে গেছিলেন, দেখো হে জীব, এইখানে এক অদ্ভুত মন্দির হইবে প্রকাশ, গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ। এখানে একটা অদ্ভুত মন্দির তৈরি হবে, সারা পৃথিবীতে মহাপ্রভুর বাণী প্রচার হবে। আজকে আমরা দেখতে পাচ্ছি জগৎগুরু ছিল প্রভুপাদের কৃপায় সারা বিশ্বব্যাপী হরিনাম প্রচার হচ্ছে। জয় নিত্যানন্দ প্রভু কি, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি, অদ্ভুত বৈদিক তারামণ্ডল মন্দির কি, নিতাই গৌর প্রেমানন্দে। তাই আপনারা শ্রীমান মহাপ্রভু এই নতুন মন্দির নির্মাণ কার্যে যে যতটুকু পারেন অনুদান করার চেষ্টা করবেন। আপনাদের এই অমূল্য দানে এই মন্দির তৈরি হচ্ছে, এই সুযোগ বারবার আসবে না। এই মন্দিরের খরচ প্রায় 1000 কোটি টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে, 1000 crore, যার মধ্যে 300 কোটি টাকা একজনে দিয়েছেন, 300 crore। তিনি হচ্ছেন অ্যালফ্রেড বুশ ফোর্ড, হেনরি ফোর্ডের গ্রেট গ্র্যান্ডসন, আমেরিকা। শিল প্রভুপাদজি অন্যতম শিষ্য। তিনি যখন বৈষ্ণব দীক্ষা নিয়েছিলেন জগৎগুরু শিল প্রভুপাদজির কাছ থেকে, ওনার নাম হয়েছিল অম্বরীশ দাস। ইউটিউবে সার্চ করলে দেখতে পাবেন। ওনার ওয়াইফ আমাদেরই বাঙালি। উনি এটা 300 কোটি টাকা দিয়েছেন। আপনারাও সহযোগিতা করবেন শ্রীমান মহাপ্রভুর এই মন্দির নির্মাণে যে যতটুকু পারেন খুশি মনে দান করবেন। নিচে আমাদের ডোনেশন বক্স রয়েছে, ওখানে অনুদান করতে পারেন। জয় শিল প্রভুপাদ কি, জয় রাধা মাধব। এরপরে গীতা ভবনের দিকে যাব। তো এখান থেকে বেরিয়ে গীতা ভবনটাও দেখিয়ে দেবো আপনাদের। এখানে অনেক ভবন রয়েছে যেখানে আপনারা রাত্রিটা থেকে পুরো মন্দির দর্শন করতে পারবেন। আর এখানে আমার ভিডিওটা শেষ করব। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার অবশ্যই করতে ভুলবেন না, এবং কমেন্টে জানাবেন যে আমার নেক্সট পরবর্তী গন্তব্য কোথায় দেখতে চান আপনারা। অবশ্যই সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার, আমি এখন দাঁড়িয়েছি গীতা ভবনের সামনে। আপনারা চাইলে এখানে সুলভে থাকার ব্যবস্থা আছে, একদিন থাকতে পারেন, একটা ট্রিপ থেকে তারপরে আপনারা নবদ্বীপের ভ্রমণটা রাখতে পারেন মায়াপুরের শেষে। খুব সুন্দর এই গীতা ভবন। দেখুন আমার পিছন ঠিক পিছনেই আছে গীতা ভবনটা।
আজকের যাত্রাটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন আর সাথে থাকবেন। নমস্কার সবাই, ধন্যবাদ।